রিয়েলি ধনী হবেন নাকি ধনী হওয়ার ভান করবেন। তো একটু আগে তো যেটা বলা হলো যে ফ্যাব্রিকেটেড ডাটা দিয়ে একটা উৎসবের আয়োজন করা হয়েছিল যে আমরা হলো এই এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেছি, দিস ইজ আওয়ার ক্রেডিট। আসলে হচ্ছে ফেক ডাটা। বাট এটাও বাস্তবতা, ওই ডাটা যদি আপনি রেকটিফাই করেন তাও ইউএনের যে গাইডলাইন তাতেও আপনি কোয়ালিফাই করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই ডাটাটাই সব কথা না, এটার যে কনসিকুয়েন্স সেটা ম্যাসিভ। খালি এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বলে না, এটা লোকাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে যারা ধরেন এই যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি আছে, যে এখানে কনজিউমার গুডস আছে, এখানেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন? যে আপনার যে ট্যারিফ, বাংলাদেশের যে শুল্ক হার, সেটা চাইলেই আপনি এখন যেভাবে নির্ধারণ করছেন ওইভাবে নির্ধারণ করতে পারবেন না। তা আপনার সাথে অন্য কম্পিটিটিভ কান্ট্রি যারা আছে তারা বলবে যে আমার ট্যারিফ এত, তোমার ট্যারিফ বেশি হলে তো আমি ভাই তোমার সাথে শুনবো না। যেমন জাপান ইতিমধ্যেই আসা শুরু করেছে যে তুমি গ্র্যাজুয়েটেড হয়ে গেলে কিন্তু এই যে তোমার যে গাড়ি ইম্পোর্ট করলে যে এত 700%, 800% আর 300% ট্যাক্স, আমি কিন্তু মানবো না ভাই। তাহলে কিন্তু তুমি যে গার্মেন্টস এক্সপোর্ট করো ওটাও কিন্তু তোমার ট্যাক্স দিতে হবে। তো এই আলোচনা ইতিমধ্যে 5টা আলোচনা হয়েছে। সুতরাং সময় লাগবে। এখন এই সময় পেলে আমরা কি করব? আমাদের প্রস্তুতি লাগবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে। আর যে ইন্ডিকেটরগুলো মিন্টু ভাই বলেছেন, এগুলো তো এখন সব নিচের দিকে, জিডিপি নিচের দিকে, এনপিএল বাড়ছে, আপনার ইন্টারেস্ট রেট হাই। এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে আপনার কে ইন্ডাস্ট্রি করবে? 13%, 14% ইন্টারেস্ট নিয়ে এই ব্যক্তি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করবে, যে টাকা নিয়ে তার মোটিভ টাকা দিব না। ট্রেডিংয়ের কথা আমি জানি না, বাট আমি পারফর্মিং লোন আরও বাড়বে, যেটা ইতিমধ্যেই 5,30,000 কোটি টাকা হয়ে গেছে। সেখানে তো লুটপাটের লোনও আছে, অবশ্যই কিছুই না করে টাকা নিয়ে গেছে। এখনো আছে, ওগুলো সারফেসে আসলে আরও 1-2 লাখ কোটি টাকা বাড়বে। সো এইগুলা রেকটিফাই করা, সামনের দিকে আগানো, এবং রিয়েলি যদি আমরা ওই জায়গায় যে সাস্টেন করতে চাই তাহলে পিছানোটা একদম অবশ্যম্ভাবী। কেউ বলেন যারা পিছাতে চাই, যে আমরা এখানে যারা আছি, আমি সম্মানিত অর্থনীতিবিদ উনি কি বলেন আমি জানি না, হ্যাঁ, তো আমরা তো বলছি যে লজিক হচ্ছে এই, প্রথম হচ্ছে ফ্যাব্রিকেটেড ডাটা দেওয়া হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে এখন ইনভেস্টমেন্ট ক্লাইমেট ভালো না, আমার বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট নাই, সরকার ইনভেস্টমেন্ট করছে না, তারপরে আপনার দারিদ্রতার হার বাড়ছে, আপনার হলো জিডিপির গ্রোথ কমছে, এনপিএল বাড়ছে, সো লট অফ রিজন। তো এখানে পিছালে এমন না তো যে এইটা একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে পিছাইতে গেলে। গার্মেন্টস খাতে কি ধরনের চ্যালেঞ্জ হবে? গার্মেন্টস খাতে প্রথম কথা হচ্ছে যে আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, যেখানে আমরা যে ট্যারিফ এক্সাম্পশন, লো ট্যারিফের সুবিধা পান না, জিরো ট্যারিফ, হ্যাঁ, সেটা থাকবে না তো, সেটা থাকবে না। আবার এখানে গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে বা আপনি ওখানে যদি আপনার নেগোশিয়েট করতে হবে, যেমন আপনি জিএসপি প্লাস পেলেও আপনি ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে ট্যাক্স দিতে হবে যদি ওর যে থ্রেশহোল্ড আছে, একটা নির্দিষ্ট কমোডিটি যেটা ডিউটি ফ্রি একটা মার্কেটের ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকে, ওর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন গার্মেন্টসের ক্ষেত্রে 37%, এটা ইতিমধ্যেই 60% আছে। সেইখানেও নেগোশিয়েট করতে হবে যে আমি জিএসপি প্লাস পেলেও যেন এইটা এই সেফগার্ডটা এটা যেন তুলে নেওয়া হয়। মানে এই নেগোশিয়েট করার জন্য সময় লাগবে না। তার মানে সরকারকে প্রচুর নেগোসিয়েশনের সময় দিতে হবে, এবং সেইখানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, এনার্জি, হিউম্যান রিসোর্স সব এনগেজ করতে হবে। অবশ্যই। তার মানে একটা বিরাট প্রক্রিয়ার ভিতর দিয়ে যেমন আপনি যদি রিয়েলি ওই জায়গায় সাস্টেন করতে চান, যেমন আপনাকে আরসেপে যাওয়ার চেষ্টা করতে হবে, যেটা হলো এই রিজিয়নের সবচেয়ে বড় ইকোনমিক ইয়ে। সো আপনার আরসেপে আপনি যেতে চাইলেই তো ওখানে আসিয়ান কান্ট্রিজরা বলবে বাংলাদেশকে নিবে কি নিবে। এরই মধ্যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বলেছেন যে আমাদের কোনো কাজের মধ্যে আমরা চাই না। আরসেপে যাওয়ার সুযোগ এখনো আছে, বাট এখানে আপনার অনেক সময় লাগবে নেগোশিয়েট করতে। কালকে শুরু করলে পরশুদিন হয়ে যাবে না।